আজ মাঝরাত থেকেই চালু হয়ে গিয়েছে তিনটি নতুন আইন। আপনারা ইতিমধ্যেই এই আইনগুলোর সম্পর্কে অবহিত। একটি হলো ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, অপরটি হলো ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই তিনটে আইনের কারণে একদিকে ভারতের ফৌজদারি ব্যবস্থায় যেমন একটা বিরাট পরিবর্তন আসবে, তেমনই উপনিবেশিক যুগেরও অবসান ঘটবে। আর তারই সঙ্গে সঙ্গে বিপদে পড়তে চলেছেন ছেলেরা, কারণ এই আইনগুলো ছেলেদের জটিলতা বাড়াতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুরুষ মানুষেরা কিন্তু এবার একটু সাবধান হয়ে যান। আপনাদের একটু এই আইনগুলো সম্পর্কে ভালোভাবে খুঁটিনাটি জেনে রাখতে হবে, নইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় বড়সড় কোনো অঘটনের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। তাই আপনাদের এই আইনগুলো সম্পর্কে একটু অবহিত থাকা উচিত বলে মনে করছি। আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে এই তিনটি আইনের 10টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই শিবম দাসের ইউটিউব চ্যানেলে, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া। চলুন শুরু করা যাক। এই নতুন তিনটি আইন অনুযায়ী এবার থেকে বিচার শেষ হওয়ার 45 দিনের মধ্যেই ফৌজদারি মামলার রায় দিতে হবে। প্রথম শুনানির 60 দিনের মধ্যেই অভিযোগের চার্জ গঠন করতে হবে। সাক্ষীদের সুরক্ষা এবং সহযোগিতা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে অবশ্যই সাক্ষীদের সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এই বিষয়টির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে নব রচিত এই নতুন আইনগুলোতে। এরপরেই থাকছে ধর্ষিতাদের নিয়ে বেশ গুরুত্বপূর্ণ একটি আইন, বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়। সেটি হলো ধর্ষণের শিকার নারীরা এবার থেকে জবানবন্দি দেবেন একজন নারী পুলিশ কর্মকর্তার কাছে। এতদিন ধর্ষিতা নারীদের বয়ান নেওয়া বা তাদের যে জেরা করা হতো সেগুলো একজন মেল পুলিশ অফিসারকেই করতে দেখা যেত, যে কারণে ধর্ষিতাদেরকে নানা রকম হেনস্থার মুখোমুখি হতে হতো। এবার থেকে সেটা আর হবে না। এরপরে গুরুত্বপূর্ণ দিকটি হলো নির্যাতিতার মেডিকেল রিপোর্ট 7 দিনের মধ্যে শেষ করতে হবে। এর বেশি সময় নেওয়া যাবে না, কোনো প্রকার বিলম্ব করা যাবে না। নতুন আইন অনুযায়ী নারী ও শিশু নির্যাতনের বিষয়ে আইনের নতুন অধ্যায়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন সন্তান কেনা বা বিক্রি করা জঘন্য অপরাধ বলে গণ্য করা হবে। এর জন্য কঠোর শাস্তির বিধান চালু করা হয়েছে দণ্ডবিধিতে, নতুন দণ্ডবিধিতে। নাবালিকাকে গণধর্ষণ কিংবা কোনো প্রকার শ্লীলতাহানি এইসব ক্ষেত্রে মৃত্যুদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ডের মতন বড় বড় শাস্তির বিধান দেওয়া হয়েছে। এছাড়াও বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে নারীদের সঙ্গে শারীরিক মেলামেশা করলেও সেই সমস্ত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তি দেওয়া হবে। সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে বেশ কয়েক বছরের কারাদণ্ডের মতন শাস্তির মুখোমুখি হতে পারে অভিযুক্ত। এরপরে যে গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে সেটি হলো হেনস্থার শিকার মহিলাদের 90 দিনের মধ্যে মামলার নিয়মিত আপডেট দিতে হবে। এবার থেকে কোনো রকম ডিলে করা যাবে না। নারী ও শিশু নির্যাতনের শিকার হলে যে কোনো হাসপাতালেই সেই সমস্ত নির্যাতিত মহিলা এবং শিশুদের ভর্তি করাতে হবে এবং তাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এই ক্ষেত্রে কোনো অজুহাত শোনা হবে না হাসপাতাল কর্তৃপক্ষের। এরপরেই রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক, সেটি হলো অভিযুক্ত ও অভিযোগকারী উভয়কেই 14 দিনের মধ্যে এজাহারের কপি, পুলিশ রিপোর্ট, চার্জশিট, জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য নথি পাওয়ার অধিকারী করতে হবে। এতদিন যেটা হতো না। মামলার শুনানিতে অপ্রয়োজনীয় বিলম্ব এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আদালতকে। সর্বাধিক 2টো স্থগিতাদেশের পরেই অনুমতি দিতে হবে এবং মামলা বেশ একেবারে সরগড় করে চালিয়ে যেতে হবে এবং মামলার রায় দিতে হবে, এমনটাই কিন্তু বলবৎ করা হয়েছে নতুন আইনে। এছাড়াও এখন থেকে নতুন আইন অনুযায়ী বৈদ্যুতিন যোগাযোগ মাধ্যমে অভিযোগ দায়ের করা যেতে পারে। এর জন্য কোনো থানায় যাওয়ার প্রয়োজন নেই। 0 এফআইআরের মাধ্যমে যে কোনো ব্যক্তি এখতিয়ার নির্বিশেষে যে কোনো প্রকার থানায় এফআইআর দায়ের করার সুযোগ পাবেন। এক্ষেত্রে কোনো প্রকার হেনস্থার মুখোমুখি হতে হবে না এবং এদিক ওদিক দৌড়াদৌড়িরও কোনো ব্যাপার থাকবে না, সহজেই মামলা দায়ের করতে পারবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো নিজের পছন্দের ব্যক্তিকে তার অবস্থা সম্পর্কে অবহিত করার অধিকার থাকবে ধৃত ব্যক্তির কাছে, যাতে ধৃত ব্যক্তি তাৎক্ষণিক সহায়তা পেতে পারেন। এর জন্য বেশ আঁটোসাঁটো ব্যবস্থা রাখা হয়েছে নতুন আইনে। পরিবার এবং বন্ধুবান্ধবরা যাতে সহজেই ধৃত ব্যক্তির গ্রেফতারির বিষয়ে তথ্য জানতে পারে, তার জন্য থানা এবং জেলা সদরে ধৃতদের তথ্য প্রদর্শিত থাকবে। এই নিয়ে একেবারে কড়া বিধান দেওয়া হয়েছে নতুন আইনে, নব্যরচিত আইনে।
এরপরেই থাকছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটি হলো এবার থেকে গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধের ঘটনাস্থলে পরিদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের। অর্থাৎ যেখানে অপরাধ ঘটবে সেখানে ফরেন্সিক টিমকে তাৎক্ষণিকভাবে পৌঁছে যেতে হবে, সেখানে গিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিজেদেরই প্রমাণ সংগ্রহ করতে হবে। কোনো ভায়া হয়ে কোনো থার্ড পার্টির মাধ্যমে কিন্তু তথ্য প্রমাণ সংগ্রহ করা যাবে না। আর এবার যে বিষয়টি বলবো সেটি আরও বেশি জোরালো, আরও বেশি গুরুত্বপূর্ণ। লিঙ্গের সংজ্ঞায় এখনও তৃতীয় লিঙ্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই নতুন আইনে। মহিলাদের বিরুদ্ধে কিছু অপরাধের জন্য সম্ভব হলে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের দ্বারা নির্যাতিতার জবানবন্দি রেকর্ড করা উচিত বলে উল্লেখ করা হয়েছে নতুন বিধিতে। আর তা যদি সম্ভব না হয় তবে সেক্ষেত্রে একজন মহিলার উপস্থিতিতে একজন পুরুষ ম্যাজিস্ট্রেটকে সেই জবানবন্দি রেকর্ড করতে হবে। ধর্ষণ সংক্রান্ত বক্তব্য অডিও ভিডিওর মাধ্যমে রেকর্ড করতে হবে। অর্থাৎ ধর্ষিতাদের ক্ষেত্রে খুবই বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, এমন নির্দেশনা দেওয়া হয়েছে নতুন আইনে। এছাড়াও নতুন আইন অনুযায়ী ট্রাক ড্রাইভার এবং যে কোনো পরিবহন চালকদের জন্য যথেষ্ট চাপ তৈরি করা হয়েছে। যে কোনো পরিবহনের মাধ্যমে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে চালকের অপরাধ বিবেচনা করে 2 থেকে 5 বছরের জেলের ঘানি টানতে হতে পারে, একই সঙ্গে আরও দীর্ঘ সময় ধরে জেলবন্দি থাকতে হতে পারে বলেও কিন্তু নতুন আইনে বলা হয়েছে। এছাড়াও একেবারে গুরুত্বপূর্ণ যে পয়েন্টের দিকে নজর রাখবো, এই নতুন আইন অনুযায়ী পুরুষ মানুষকে আরও বেশি সচেতন থাকতে হবে, বিশেষ করে বিবাহিত পুরুষদের। বিবাহিত পুরুষরা কিন্তু এবার তাদের বিবাহিত স্ত্রীদের প্রতি কোনো প্রকার অত্যাচার করতে পারবে না। যদি কোনো পুরুষ তার স্ত্রীর প্রতি কোনো রকম যৌন হেনস্থা কিংবা গার্হস্থ্য হিংসা জাতীয় কোনো প্রকার অত্যাচার চালায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই নির্যাতিত গার্হস্থ্য নারীর, সেই নির্যাতিত বিবাহিতা নারীর কিন্তু আইনের ক্ষমতা থাকবে সেই সেই অভিযুক্ত পুরুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। নতুন আইনে কিন্তু গার্হস্থ্য হিংসার বিষয়গুলোতে বেশ কড়াকড়ি আইন আনা হয়েছে। কোনো পুরুষই কিন্তু এবার থেকে তাদের স্ত্রীদের গায়ে চাইলেই হাত তুলতে পারবে না, যথেষ্ট কড়াকড়ি বিধিনিষেধ আনা হয়েছে। তাই পুরুষদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। কোনো প্রকার যৌন হেনস্থা, বিয়ের পরে কোনো প্রকার যৌন হেনস্থা, কোনোভাবে জোর জবস্তিমূলক কর্মকাণ্ডে স্ত্রীকে নিযুক্ত করা, স্ত্রীর গায়ে হাত তোলা, স্ত্রীকে অত্যাচার করা, এই ধরনের কাজ একেবারেই করা যাবে না। এক্ষেত্রে কিন্তু কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে যে কোনো পুরুষকে। তাই বিবাহিত পুরুষদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই আইনগুলোর যে খুঁটিনাটি দিক, এগুলো সম্পর্কে আরও বেশি চর্চা করতে হবে এবং অবগত থাকতে হবে, নইলে কিন্তু যথেষ্ট বিপদের সম্মুখীন হতে পারেন। এই আইনগুলো তো চালু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই বলবৎ হয়ে গেছে। দিল্লির একজন হকার যিনি রাস্তা দখল করে বসেছিলেন অবৈধভাবে, তাকে দিয়ে কিন্তু এই আইন ইতিমধ্যে লাগু হয়ে গিয়েছে। তবে এই আইন নিয়ে কিন্তু যথেষ্ট জলঘোলা হচ্ছে বিভিন্ন মহলে। এই নতুন আইনগুলো যথেষ্ট সমালোচিত হচ্ছে, চর্চিত হচ্ছে, আলোচিত হচ্ছে। বিশেষ করে আমাদের বাংলাতেও এই আইন কিন্তু যথেষ্ট চর্চার সম্মুখীন হয়েছে, যথেষ্ট বিতর্কের মুখোমুখি হয়েছে। বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই আইনগুলোর বিরোধিতা করে এই আইনগুলো যাতে এই মুহূর্তে বাংলায় বলবৎ না হয় সেই কারণে তিনি চিঠি দিয়েছেন। সেই কারণে তিনি এই আইনকে আপাতত বাংলায় আটকানোর জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লিখেছেন এবং পুনর্বিবেচনা করে এই আইনগুলোকে বলবৎ করার জন্য তিনি অনুরোধ করেছেন, আবেদন জানিয়েছেন। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এখনই এই নতুন আইন আনা হয়েছে এত তাড়াহুড়ো করে, এর পেছনে কি কোনো ভালোভাবে কি বিবেচনা করা হয়েছে, যে ভালোভাবে বেশ আলোচনা, যে নতুন আইনগুলোকে চালু করে দেওয়া হবে, তাহলে পুরনো আইনগুলো কি হবে? পুরনো আইনে যে মামলাগুলো এতদিন ধরে চলছে বা জমা রয়েছে যে মামলাগুলো আদালতে, তাহলে সেগুলো কিভাবে বিচার করা হবে, সেগুলোর মামলার রায় কিভাবে দেওয়া হবে? সেগুলো কি পুরনো নিয়মে দেওয়া হবে নাকি নতুন নিয়মে দেওয়া হবে? আবার বিভিন্ন আইনজীবী মহলেও প্রশ্ন উঠছে, তারা এই পুরনো আইনগুলোর উপর পড়াশুনো করেছেন, সেই মোতাবেক তারা আইন কার্য চালাচ্ছেন। তাহলে কি এবার নতুন আইন অনুযায়ী পড়াশুনো করতে হবে? তাহলে কি আইনজীবীদের পুরনো পড়াশোনাগুলি কি বাতিল হয়ে যাবে? তাদের যে বিচার করার যে প্রক্রিয়া, সেগুলো প্রশ্নের মুখোমুখি হতে পারে, এই ধরনের প্রশ্ন উঠছে। তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বলছেন, ঔপনিবেশিক আমল থেকে যে সমস্ত আইন মেনে এতদিন ভারতবর্ষ তাদের শাসন কার্য চালাচ্ছে,
চালাতো, এবার কিন্তু সেই ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা এটা থেকে কিন্তু ভারতবর্ষ মানে মুক্তি পেল ভারতবর্ষ। এবার এই নতুন আইন অনুযায়ী এবার ভারতীয় আইন অনুযায়ী আইন ব্যবস্থা চলবে এবং আরও কঠোর হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার একটি কথা বলেছেন, সেটি হলো দণ্ড নয়, সঠিক বিচার ব্যবস্থা, এটাই তিনি প্রবর্তন করতে চাইছেন। নতুন আইন প্রবর্তনের মধ্য দিয়ে তাদের লক্ষ্য কাউকে কঠোর শাস্তি দেওয়া নয়, বরং আইন ব্যবস্থাকে আরো বেশি সচল করাটাই এই নতুন আইনগুলোর লক্ষ্য। দেখুন, মূলত আগে যা আইন ছিল সেটাই রয়েছে, কিছু কিছু আইন পরিবর্তন করা হয়েছে, সেগুলো নতুন আইন না এনেও যে আইন আছে সংশোধন করে করা যেত। এসব হচ্ছে চটক দেওয়া, চমক দেওয়া। বরং এই যে নতুন আইন করা হয়েছে তাতে যে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে এটা সাধারণ নাগরিকদের পক্ষে ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াবে। প্রথম কথা, নতুন আইন ওরা বলছেন কলোনি থেকে ওরা বেরোতে চান, কিন্তু এখানে কলোনিয়াল আমলে তারা ডেথ পেনাল্টি রেখেছিল ভারতীয়দের সাজা দেওয়ার জন্য। আমরা এত হইচই করছি যে ডেথ পেনাল্টি বাতিল করো, এখন কিন্তু ওরা ডেথ পেনাল্টি নতুন আইনে রেখে দিয়েছে এবং যে কোনো সাধারণ অপরাধেও কিন্তু ডেথ পেনাল্টি দেওয়া যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। 2 নম্বর হচ্ছে যেখানে সাজা কমাবার ক্ষেত্রেও যে পদ্ধতি নেওয়া হয়েছে সেই পদ্ধতিটা যারা সাজা প্রাপ্ত তাদের পক্ষে খুব উপকারী হবে না। 3 হচ্ছে সমস্ত মহিলা সমাজ তারা বারবার দাবি করছিলেন যে বৈবাহিক জীবনেও ধর্ষণ হয়, মানে বিয়ে হলে পরে যে ধর্ষণ মুক্ত তা তো না, নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে যৌন সংযোগ করলে সেটা হচ্ছে ধর্ষণ। এখানে কিন্তু সেটাকে খুব খেলো করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সেটা হলে পরে সাজাটা 5 থেকে 7 বছর। আরো মারাত্মক করা হয়েছে যে নারী পুরুষ যখন তারা পরস্পরের মধ্যে বিচ্ছেদ অবস্থায় আছেন সে সময় যদি যৌন সংযোগ করা হয় সেক্ষেত্রেও সাজাটা কিন্তু খুব সাধারণ সাজা, সেটাকে আর ধর্ষণ বলা হচ্ছে না, এটা মেয়েদের বিরুদ্ধে যাবে। 3 নম্বর হচ্ছে আগে পুলিশ ধরলে পরে থানায় তাকে প্রথম 15 দিন থানা হেফাজতে রাখতে পারে সর্বোচ্চ। এখন সেটাকে বাতিল করে বলে দেওয়া হলো যে সমস্ত অপরাধের ক্ষেত্রে 60 দিন সময় এবং যার ক্ষেত্রে 90 দিন সময়, এই সময়ের মধ্যে যে কোনো সময় পুলিশ তাকে 15 দিনের জন্য হেফাজতে নিতে পারে। তার মানে পুলিশ ইচ্ছে হলো আজকে 2 দিন পুলিশ হেফাজত নিলাম, আবার 7 দিন পরে 2 দিন নিলাম, এরকম করে করে একটা মানুষকে হ্যারাস করতে পারে। এবং তদন্ত শেষ না করতে পারলে যে একটা অটোমেটিক বেলের ব্যবস্থা ছিল সেটাকেও বদলে দেওয়া হয়েছে। পুলিশ ইচ্ছে করলেই এফআইআর নাও লিখতে পারে, যেখানে সুপ্রিম কোর্টে আমাদের রায় ছিল যে কগনাইজেবল অফেন্স হলে তাকে সঙ্গে সঙ্গে নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে পুলিশের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এইরকম বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি ধরে ধরে তাহলে দেখবো যে এটা প্রকৃতপক্ষে মানুষের বিরুদ্ধে গেছে। মুখে বলছেন আমরা সেডিশন আইনটা বাতিল করলাম, ইন্ডিয়ান পেনাল কোডের সেডিশনের যে প্রভিশনটা বাতিল করলাম, কিন্তু আরো মারাত্মক করেছে এই নতুন আইনে তারা প্রায় সরকার বিরোধী যে কোনো বক্তব্যকে সেডিশন লাগিয়ে দিয়েছেন। যদি আমরা আজকে সমালোচনা করে বলি যে সরকার মণিপুরে তারা ঠিকমতো কাজ করছে না, যার ফলে তাদের পরিকল্পনার জন্য বিভাজন হচ্ছে, তাহলে সেডিশন হয়ে গেল। সেটাও দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতার বিরোধী কথা। সুতরাং ওরা বারবার যেটা বলার চেষ্টা করছেন আর কিছুই না, ওরা আইনের নামটা পাল্টে দিয়ে ওই একেবারে মনুর সংহিতার ধারায় ধীরে ধীরে ওই হিন্দুত্ববাদী ধারণাটাকে ঢোকাবার চেষ্টা করছেন। আইনের মধ্যে কোনো গুণগত মৌলিক পরিবর্তন আসেনি, বরং খানিকটা পুলিশের অধিকারকে বাড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণভাবে মোটা দাগে এইটাই বলা যায় যে এখন যে কোনো সাধারণ আন্দোলন, সাধারণ কথাবার্তা, সরকারের যে নীতিগত সমালোচনা এই সব করলে পরেই সেটাকেও তারা এখন দেশ বিরোধী বলে আখ্যা দিয়ে মানুষকে গ্রেফতার করতে পারে। তারপর বেলে এমন প্রভিশন করা হয়েছে ধরুন একজন মানুষের বই 3-4টে যদি মামলা থেকে থাকে তবে সে বেল পাবে না। যে কোনো রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এরকম 3-4টে মামলা দিয়ে দেওয়া যেতেই পারে।
পুলিশের গুলি চালানোর ক্ষেত্রে আগে ছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়া, সেটাকেও তার লঘু করে দিয়েছে। এইরকম বিভিন্ন আইন যে তারা করছে, এটা প্রকৃতপক্ষে গণতান্ত্রিক আন্দোলনকে দাবিয়ে রাখার দৃষ্টিকোণ থেকে এই আইন হয়েছে। সমস্যা হবে, ধরুন প্রত্যেকেই জানে যে খুন হলে পরে 302 ধারা। আমি দুটো উদাহরণ দিচ্ছি। হুম। চিটিংবাজি করলে 420, এবং কথাই আছে থিয়েটার 420। ধর্ষণ করলে পরে 376। এইভাবে তো সকলের মননে তৈরি হয়েছে। এখন তুমি ধর্ষণ রাখছো, তো এমন তো না যে ধর্ষণটা পাল্টে গেছে, কিন্তু আইনের ধারাটা তুমি পাল্টে দিলে, তাহলে এটা কাজ করার ক্ষেত্রে ব্যাপক অসুবিধা হবে। আরো অসুবিধা হবে কি, ধরুন আজ থেকে লাগু হলো, কালকে যে অপরাধটা করেছে তার বিরুদ্ধে এখন কোন আইনে চলবে না চলবে এই নিয়ে অনেক বিতর্ক হবে। হ্যাঁ, সেই তো অনেক সমস্যা হবে, অনেক বিতর্ক হবে, মাঝখান থেকে আরো সব ডিলেট হবে। কোনো প্রয়োজন ছিল না। যে আইন আছে সেই আইনে কিছুমাত্র সংশোধন করলে পরেই ওরা যা চাইছেন সেটাও করতে পারতেন। তবে আপনাদের কি মনে হয়, যেতে যেতে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব, এই নতুন আইনগুলো সম্পর্কে আপনারা কি ভাবছেন? এই নতুন আইনগুলো কি কোথাও গিয়ে পুরনো আইনের সঙ্গে একটা বিভেদ তৈরি করছে, কোথাও একটা বিরোধ সৃষ্টি করছে? আসলেই কি এই নতুন আইনগুলো আমাদের ভারতবর্ষের আইনের যে চিত্র, আইনের যে চিত্রপট, আইন ব্যবস্থার যে ছবি, সেটাকে পাল্টে দেবে? আপনারা কি ভাবছেন? আপনাদের কি মনে হয়, এই নতুন আইনগুলো কি আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থাকে আরও বেশি সুস্থ সচল করে তুলতে পারে? একেবারে নিঃসন্দেহে আমাদের কমেন্ট বক্সে জানান। সেই সঙ্গে আমাদের সঙ্গে কানেক্ট থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের যাবতীয় তথ্য পেতে আমাদের বেল বাটনটিকেও বাজিয়ে দিন। সেই সঙ্গে আমাদের যাবতীয় তথ্য আপনাদের কেমন লাগছে সেই সম্পর্কেও জানান। আপনারা কী ধরনের তথ্য পেতে চান সেটাও কমেন্ট করে জানান। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।